नमस्कार शिखा हाजरा चैनेले आपनादेर आबारो स्वागत। आमी एखन जे गल्पटी आपनादेर पाठ करे शोनाच्छि गल्पटिर नाम सुनील गंगोपाध्यायेर मध्यरात्रिर अतृप्ति। गल्पटी प्राप्तबयस्कदेर जन्य। জানালাটা বন্ধ করে দাও, কিন্তু যা গুমোট গরম, পাখার হাওয়াতেও গরম লাগছে। পর্দাটা ছোট করেছো? রাস্তার মোড়ে কটা ছেলে দাঁড়িয়ে আছে, আমাদের ঘরের মধ্যে সব দেখতে পাচ্ছে। অসভ্য ছেলের দল। আলোটা নিভিয়ে দিই বরং। তুমি এখন বই পড়বে? না। বাহ, আলো নিভিয়ে বেশ ভালো লাগছে। কি সুন্দর জ্যোৎস্না পড়েছে। আলো নেভালে গরমটাও যেন কম লাগে। তুমি এখন শোবে না? একটু বাদে দাঁড়াও, সিগারেটটা শেষ করে নি। আর ছোটো মামাকে ফোন করেছিলে? ওহ না, একদম ভুলে গেছিলাম গো। অফিসে অত কাজের মধ্যে কিছুই মনে ছিল না। অফিসের কাজ? এই যে তখন বললে আজ ব্যাংক বন্ধ বলে তোমাদের অফিসে কোনো কাজ হয়নি। হ্যাঁ, মানে অফিসের কাজ নয়, ইউনিয়নের অনেক কাজ ছিল। ও মণি, দেরাজের চাবিটা কোথায়? ওর সঙ্গেই লাগানো আছে। এখন দেরাজে কি খুঁজবে? আমার একটা লাইটার ছিল, অনেক দিন সেটা ব্যবহার করিনি। আলোটা একটু জ্বালবে? এই না না, আমি শুধু সায়া আর ব্লাউজ পরে আছি, যদি বাইরে থেকে দেখা যায়। ঠিক আছে, তুমি একটু চাদরটা গায়ে চড়িয়ে নাও। এই গরমে চাদর কেন? এখন লাইটটার কি হবে? তাছাড়া ওটা পল্টু নেয়নি তো। পল্টু কেন? পল্টুকে তুমি দিয়েছো বুঝি? আমি মোটেই এসব পছন্দ করি না, একটা শখের জিনিস আমার। আমি মোটেই দিইনি, ওকে কয়েকবার ব্যবহার করতে দেখেছি। তুমি দিয়েছো হয়তো। কখনো আমি দিইনি। পল্টু কেন হাত দেয় আমার জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করা? ও কি, সামান্য একটা লাইটারের জন্য অমন ছেলে মানুষের মতো রেগে যাচ্ছ কেন? সামান্য নয়, ওটা একটা উপহার। আমার কাছে ওটার একটা আলাদা দাম আছে। ঠিক আছে, তুমি আলো জেলে খুঁজেই দেখো না। আমি তো আর নিইনি। পেয়েছো? খটখট করে আওয়াজ হচ্ছে, শুধু জ্বলছে না। না, বোধহয় তেল নেই। কতদিন তো ওটা ব্যবহার করতে দেখিনি, জলে কখনো। তাই দেখছি। লাইটার কে দিয়েছিল? ও একজন, তুমি চিনবে না। আলো নিভিয়ে দেবো? দাও। এসো, বালিশ দুটো ঘুরিয়ে নি, তাহলে দুজনেরই মাথায় পাখার হাওয়া লাগবে। তুমি আজ এত গম্ভীর কেন গো? কই না তো। হ্যাঁ, তুমি আমার কাছে লুকোচ্ছ। কি হয়েছে বলো তো? কিছু হয়নি মনি, বিশ্বাস করো। এসো। এই অত জোরে না। না, উফ, দম বন্ধ হয়ে আসছিল। রাক্ষস একটা। আর একটু কাছে সরে এসো। এই সুরসুরি লাগছে। ছোটো মামাকে টেলিফোন করলে না? আজ দীঘায় যাবার ব্যাপারে ফাইনাল খবর দেওয়ার ছিল। ওরা জায়গা বুক করবেন। যাব। একদিনে আর কি হবে? তোমাকে লাইটারটা কে দিয়েছিল বলো না? ও মেয়েদের কি কৌতূহল, যদি বলি কোনো মেয়ে দিয়েছিল। তার বলতে হবে না, তা তো জানি। নইলে আর রাত দুপুরে হঠাৎ শখ হয়। কোন মেয়েটা? বলবো, আগে আর একটু চুমু দাও। কৌতূহলে একেবারে মরে যাচ্ছ। একেবারে তিনটে ঘুষ। আচ্ছা মণি, তুমি বিয়ের আগে কোনো ছেলেকে ভালোবেসেছ? ধ্যাৎ, মোটেই না। মোটেই আমি অসভ্য মেয়েদের মতন। আরে, এতে অসভ্যতার কি আছে? কলকাতা শহরের সব মেয়েরই তো বিয়ের আগে দুই একটা প্রেম হয়। প্রেম করলেই তো আর সব সময় ঠিকঠাক লোকের সঙ্গে বিয়ে হয় না। বলো না, তোমার বুঝি নিজের কোনো প্রেমিকার কথা মনে পড়ছে, তাই আগে আমারটা জেনে নেবার মতলব? না, মতলব কিছু নেই।
আমার সত্যিই সারাদিন একটা মেয়ের কথা মনে পড়ছে। আজ দুপুরবেলা অফিসে এসেছিল তোমার পুরনো প্রেমিকা, তারপর তুমি তাকে নিয়ে বেরুলে, তাই ফিরতে এত দেরি? না না, ওসব কিছু না, অফিসে সে আসেনি। ওরে বাবা, একেবারে সে? নামটা কি শুনি? অফিসে আসেনি, তবে টেলিফোন করেছিল বুঝি? মণি, তুমি হিংসে করছো। হিংসে তো অসভ্য অশিক্ষিত লোকেরা করে। তুমি নিশ্চয়ই জানো তোমাকে লুকিয়ে লুকিয়ে আমি অন্য কোনো মেয়ের সঙ্গে কিছু করছি না। আগেকার যদি কিছু থাকে তো। না না, তুমি রাগ করলে? আমার সত্যিই হিংসে হয়নি, কৌতূহল হচ্ছিল ব্যাপারটা শোনার জন্য। কিংবা থাক, শুনে দরকার নেই। শুনলে যদি হিংসে হয়? শুনলে তোমার হিংসে কিছুতেই হবে না। অবশ্য তুমি যে একটা লক্ষ্মী সোনা, তবু থাক, বলতে হবে না, সেই ভালো। ছায়ার দড়িটা এত আট কেন? আজ থাক, আজ আর ওসব নয়, এসো ঘুমোই এখন। তোমার ঘুম পেয়েছে? আমার এখনও ঘুম পায়নি যে। তাহলে আমি ঘুমোই, তুমি শুয়ে শুয়ে তোমার পুরনো প্রেমিকাকে ধ্যান করো। আবার ওই তো হিংসের সুর। দাঁড়াও, দুষ্টুমি বার করছি, ঘুমোতে তোমাকে দিচ্ছি। এই 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 ও ছাড়ো, দম বন্ধ হয়ে আসছে। সোনা সোনা, মিষ্টি সোনা। তলপেটের কাছে এটা কি, ফোড়া হয়েছে? না, একটা পোকা কামড়েছে। কি দুষ্টু পোকাটা, একেবারে ওইখানে এসে ঢুকেছে। আমার মতো এত বড় কোনো পোকা না তো। আবার ওইসব অসভ্য কথা বলছো? না, যাও। আচ্ছা আচ্ছা মণি, বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিল? হ্যাঁ তো, বৌদি ছোট মেয়েটা আমাকে দেখলেই ঝাঁপিয়ে পড়ে ফটাফট। হাসছো কেন? সত্যি খুব চালাক হয়েছ। না, বলো না সত্যি কেউ। আমার হিংসে হবে না, বিশ্বাস করো, আমার ওতে হিংসে হয় না। বিয়ের আগে কারোর সঙ্গে তোমার অন্তত একটা চুমু একজন খেতে চেয়েছিল, আমি দিইনি। এই তো গল্প আসছে। কীরকম ছিল লোকটা? খারাপ? মোটেই গল্প কিছু নেই, সামান্য ব্যাপার। আমাদের পাশের বাড়িতে একটা ছেলে থাকতো, আমার সমান বয়সী। আমি নাম ধরেই ডাকতুম, রতন নাম ছিল। ভারী পাজি ছেলে। আগে ভালো ছিল, তারপর বুঝতে পেরেছি। আগে ছেলেবেলায় একসঙ্গে খেলতে টেলতে, পুতুল খেলার বর বউ সাজতে, তারপর সত্যি সত্যি সে একদিন বর হতে চাইল। মোটেই না, সেরকম কিছু ভাব ছিল না, এমনি কথা টথা। পাশের বাড়ি চিলেকোঠায় ছিল ওদের পড়বার ঘর। ওদের ছাদ ডিঙিয়ে আমাদের বাড়িতে আসা যায়। আমার মামাতো ভাইদের সঙ্গে ক্যারাম খেলতে আসতো, আমিও খেলতুম টেলতুম, কিছুই ছিল না। তারপর অনুরা পাটনায় চলে গেল, আমিও একা। তখন আর রতনের সঙ্গে বেশি কথা টথা বলতুম না। নেহাত ছাদে এসে দেখা দেখি হলে দুই একটা সাধারণ কথা। তারপর ছেলেটা চিঠি লিখতে শুরু করলো। তো সব গল্পই এরমভাবে। ধ্যাত, মোটেই সব গল্প এরম নয়, সব গল্প আলাদা। তারপর রতন পড়াশোনা ছেড়ে দিয়ে বকে গেল। ছাদের ঘরেও আসতো না, আমার সঙ্গেও দেখা হতো না। পাড়ার মোড়ে ওই ধরনের ছেলেদের সঙ্গে জটলা করতো, ফচকেমি করতো। মেয়েদের দেখলে যা তা কি খারাপ খারাপ ভাষা শিখেছিল। আমাদের দেখলে অবশ্য কিছু বলতো না, কিন্তু ওর মা এসে আমার মায়ের কাছে কত দুঃখ করতেন। রতনকে দেখতে কেমন ছিল? চেহারাটা খারাপ না, বেশ লম্বা চওড়া গড়ন, রংটাও মাজা মাজা, কিন্তু ওইসব বকা ছেলেদের সঙ্গে মিশে মুখে ওর বকাটে ছাপ পড়েছিল। হাতে আবার শিখদের মতো বালা, দেখলেই পিত্তি জ্বলে যায়। আমরা ওর সঙ্গে কথা বলাই ছেড়ে দিলাম। একদিন সন্ধেবেলা আমি গানের স্কুল থেকে বাড়ি ফিরছি। আমাদের রাস্তার আগে ওই যে একটা অর্ধেক তৈরি বাড়ির মাঠ আছে না, তুমি দেখেছো তো? মনে পড়ছে? হ্যাঁ জানি। তারপর সেইখানটায় দেখি আমার থেকে এক ইয়ার নিচে পড়তো ছন্দা। সেই ছন্দা কীরকম অসহায় অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে, আর রতনরা 3-4 একটু দূরে দাঁড়িয়ে হাসছে। আমি চলে আসছিলাম পাশ কাটিয়ে, কিন্তু ছন্দা আমাকে ডেকে বললে, দেখো না মণিমালাদি, এরা আমাকে।
আমি শুনলুম ছন্দা বই খাতা নিয়ে আসছিল, হঠাৎ কার সঙ্গে ধাক্কা লেগে বই খাতা সব পড়ে যায়। রতনরা তাড়াতাড়ি ওর বই খাতা কুড়িয়ে দেবার ভান করে ছন্দার একখানা খাতা নিয়ে লুকিয়ে রেখেছে। ছন্দা মেয়েটা কীরকম? যা ভাবছ তা নয়। ছন্দা ভীষণ ভালো মেয়ে, এমন সরল আর নিরীহ, খারাপ কিছু বোঝে না। অন্য মেয়ে হলে হয়তো খাতা ফেলেই চলে যেত। আমি জিজ্ঞেস করলুম, খাতা কে নিয়েছে? ছেলেগুলো মুখ ফিরিয়ে বিশ্রী গলায় সুর করে বললে, কে কার খাতা নিয়েছে আমরা তার কি জানি বাবা। রাগে আমার গা জ্বলে গেল। আমি সোজা ওদের দিকে এগিয়ে গিয়ে রতনকে বললুম, এই রতন, ওর খাতাটা নিয়েছো কেন? রতন বলল, আমি কারোর খাতা নিইনি। অন্য ছেলেগুলো বলল, এ কে রে, মেয়ে লিডার নাকি রে? হ্যাঁ? অপমানে আমার কান ঝাঁঝা করছিল, রাগও হয়েছিল। জানো তো আমার রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না। তার জানি না, খুব জানি। তখন আমি রতনের চোখের দিকে সোজা তাকিয়ে চেঁচিয়ে বললুম, রতন, তুমি একেবারে উচ্ছন্নে গেছো। ভেবেছো যা ইচ্ছে তাই করবে? আমি চেঁচিয়ে লোক ডাকবো? অসভ্য কোথাকার, লজ্জা করে না? তখন অন্য একটা ছেলে বলল, অত চেঁচাবেন না, আমরা কারোর খাতার কথা জানি না। আমি তখনও বললুম, আমি তোমাদের পুলিশে ধরাবো। সেই সময় রতন বলল, দিয়ে দে মাইরি, খাতাটা দিয়ে দে। তারপর কিন্তু খাতাটা বেরোলো রতনের পকেট থেকে। তারপর থেকে প্রেম অনেকটা। পরদিন আমি সন্ধেবেলা ছাদে কাপড় শুকোতে দিতে গেছি। রতন হঠাৎ ডিঙিয়ে এসে বলল, মণি, তুমি আমাকে মাপ করো, আমি প্রথমটায় চমকে গিয়েছিলুম। তারপর বেশ ধমকে বললুম, আমি তোমার মতন ছেলের সঙ্গে কথা বলতে চাই না। তুমি এক্ষুনি না চলে গেলে আমি মাকে ডাকবো। খবরদার আর কোনো দিন আমাদের ছাদে আসবে না। চলে গেল? যাবে না মানে? না গেলে ওর চালাকি বার করে দিতুম না? তোমার তো সাহস কম নয়। ওরকম একটা গুন্ডা ছেলে। সব মেয়েরই এরকম সাহস থাকে। দু চোখে দেখতে পারতুম না ছেলেটাকে। সেদিন চলে গেল, কিন্তু তারপর দিন সন্ধেবেলা কাপড় তুলতে এসে দেখি আমার কাপড়ের আঁচলে একটা ক্যাডবেরি চকলেট বাঁধা। জানতো আমি চকলেট খেতে ভালোবাসি। যদি অন্য কেউ কাপড় তুলতে আসতো, সেই তো কি বিচ্ছিরি ব্যাপার বলো তো। এত রাগ হয়েছিল, আমি চকলেটটা ছুঁড়ে ওদের বাড়িতে ফেলে দিলাম। তারপর এক সপ্তাহ আমি ছাদেই উঠিনি। তারপর কি হলো বলো তো? রতনের মা রতনের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এলো। আমাকে বিয়ে করলে ও নাকি ভালো হয়ে যাবে। ওদের বাড়ির অবস্থা কীরকম? খারাপ না, নিজেদের বেশ বড় বাড়ি, অনেকখানি ভাড়া দেয়া, দোকান ঘরটরও আছে, মাসে অনেক টাকা ভাড়া পায়। কি একটা ব্যবসা ট্যাবসাও আছে যেন। মোটামুটি সচ্ছল অবস্থা। জাতেও প্রায় মিলে যেত। বাহ, তাহলে তো বেশ ভালোই ছিল। রাজি হলে না কেন? ভালো ঘর, বড় হতো, একজন খারাপকে ভালো করাও হতো। তার বদলে আমি গলায় দড়ি দিতুম। ওই রকম স্বামী বুঝি আমি চেয়েছিলুম? আমি ছেলেবেলা থেকে চেয়েছি বিদ্বান বুদ্ধিমান স্বামী, যেমনটি এখন পেয়েছি। ইস, থাকগে। তারপর কি করলে? আমার মাও যখন অনেকটা রাজি, তখন আমি সাপ বলে দিলুম, ও ছেলের সঙ্গে বিয়ের কথা হলে আমি বিষ খাবো কিংবা গলায় দড়ি দেব। একটা বকাটে ছেলে, মেয়েদের সম্মান দিতে জানে না, আইয়ে ফেল, থাকলোই বা না হয় টাকা কিংবা নিজের বাড়ি, কিন্তু একটা অপদার্থ। আহা, সত্যিই তো ভালো হয়ে যেতেও তো পারতো, কিন্তু আমি ওকে সহ্য করতে পারতুম না। চোখ মুখেই একটা বকাটে বকাটে ভাব। তখনও গলির মোড়ের আড্ডা ছাড়েনি। ওর কথা ভাবলেই আমার গা রিরি করত। তুমি ওকে যতই অপছন্দ করতে লাগলে, ততই ওর জেদ চাপতে লাগলো না? অনেকটা। রতন আমাকে বিয়ে করার যাবতীয় চেষ্টা চালিয়ে যেতে লাগলো। আমার মা রাজি হলেও দাদাকে আমার দলে পেয়েছিলুম। রতন আমার সঙ্গে দেখা করার ছুতো খুঁজত, গানের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু আমি ওকে পাত্তাই দিতুম না। কিন্তু চুমু খাওয়ার চেষ্টা করলো কবে? শেষ দিন সন্ধেবেলা আমি আর ছাদে যেতুম না, ভোরবেলায় যেতুম। একদিন ভোরবেলা আচমকা রতন এসে আমার সামনে দাঁড়ালো। বললে, মণি, তুমি আমার কথা না শুনে কিছুতেই যেতে পারবে না, একটু দয়া করে। আমি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইলুম। তারপর রতন এক গাদা ন্যাকা ন্যাকা কথা বলে গেল। ওই যা বলে, আমাকে ও ভীষণ ভালোবাসে, আমাকে না পেলেও বাঁচবে না, আমাকে পেলেও একদম ভালো হয়ে যাবে, আমি যা বলবো তাই শুনবে,
এইসব আর কি। ওই বকাটে ছেলের মুখের ভালোবাসা কথাগুলো শুনতেও খারাপ লাগে। ওরা তো সব পারে। ইচ্ছে করে চোখটা ছলছল করে এসেছিল। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলুম, ওর ভালো হওয়া না হওয়ার আমার কিচ্ছু যায় আসে না, ওর সঙ্গে আমার রুচি মেলে না। ও তখন থিয়েটারি কায়দায় হাঁটু গেড়ে বসে বলল, আমায় একটু দয়া পাওয়ার জন্য, আমাকে ছুঁতে পাওয়ার জন্য ওর মনটা আকুলি বিকুলি করে। ওসব দেখে কিন্তু আমার রাগই পাচ্ছিল। আমি চলে আসছিলাম, সেই সময় রতন জোর করার চেষ্টা করলো। ও হঠাৎ আমাকে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ এনে বলল, একবার। ও পাগলের মতো হয়ে গিয়েছিল। আমি তখন ঝটকা মেরে ওকে ছাড়াবার চেষ্টা করে মা বলে দুবার চেঁচিয়ে উঠেছিলাম। ও তখন এক লাফে সরে গেল নিজের বাড়ির ছাদে। তারপর আর কিছু না। রতনের সঙ্গে সেই আমার শেষ দেখা। তার কয়েকদিন পর ও কি একটা হাঙ্গামায় জড়িয়ে পুলিশে অ্যারেস্টেড হয়। বছরখানেক জেল খাটে। শুনেছি তারপর থেকে ও একেবারে নষ্ট হয়ে গেছে, বাড়িতেও বিশেষ আসে না। ইস, তুমি একটা ছেলের জীবন নষ্ট করলে। মোটেই না, ও নষ্ট হতোই। আমাকে বিয়ে করলেও যে পরেও আবার বকে যেত না তার কোনো প্রমাণ আছে? তাছাড়া আমারও তো রুচি বলে একটা ব্যাপার আছে। আচ্ছা মণি, রতনের কথা তোমার এখন মনে পড়ে না? একটুও কষ্ট হয় না? একটু হয়। মাঝে মাঝে ওর সেই মুখটা মনে পড়ে। আমাকে চুমু খাওয়ার জন্য ও যখন মুখটা এগিয়ে এনেছিল, মুখখানা তখন কীরকম অস্বাভাবিক হয়ে গিয়েছিল, চোখ দুটো কীরকম জল জ্বলে। সেই মুহূর্তটাকে যেন ও আর বকাটে ছিল না, যেন সত্যি সত্যি একটা চুমু না খেলে ওর জীবন মরণের সব কিছু ওলটপালট হয়ে যাবে। ভাগ্যিস চুমুটা খায়নি। কেন, তোমার হিংসে হতো বুঝি? যদি সত্যিই ধরো কেউ আমাকে, তাহলে কি তুমি আমায়? তুমি এখনও আমায় চিনতে পারলে না মনি। তোমাকে কেউ আগে থেকে চুমু খেলে, এমনকি ওইসব করলেও বুঝলে আমি কিছুই ভাবতুম না, কেননা অমৃত কখনো উচ্ছিষ্ট হয় না। আমি সে কথা বলিনি। আমি বলেছিলুম ও চুমু খায়নি বলে তোমার পক্ষে ভালো হয়েছে। আমার পক্ষে? তার মানে কি ভালো হয়েছে? অনেক মেয়েই বিয়ের আগে 2-3 জনকে চুমু খায়, পরে তাদের ভুলেও যায়, কিন্তু তুমি কোনোদিন রতনকে ভুলতে পারবে না। বয়ে গেছে আমার রতনের কথা মনে রাখতে। ওর জন্য আমার কোনোই দুর্বলতা নেই, তখনও ছিল না, আজও হয়নি। তা না হোক, কিন্তু রতন যে তোমায় চুমু খেতে এসেছিল সেই কথাটা ভাবলে তোমার উত্তেজনা হয় না? চুপ করে আছো যে, সত্যি কথা বলবে একটা? কি আশ্চর্য, এতক্ষণ তুমি মিথ্যে কথা বলছিলে নাকি? আমি তো সত্যি কথাই শুনতে চাইছি। জানো, রতন যখন আমাকে চুমু খাওয়ার জন্য মুখটা এগিয়ে এনেছিল, তখন কিন্তু আমার একটুও ওসব ইচ্ছে হয়নি। রাগে আর ঘেন্নায় গা কাঁপছিল। কিন্তু পরে এখনও সেই দৃশ্যটা যদি ভাবি, ওর সেই মুখের কথা যদি মনে পড়ে, তাহলে কীরকম যেন মাথাটা ঝিমঝিম করে, শরীরের ভিতরটা যেন। সত্যিকারের চুমু খেলে যত ভালো লাগে, ওই দৃশ্যটা ভাবলে তার চেয়েও বেশি ভালো লাগে না বোধ হয়। কিন্তু তুমি এত খুঁটিয়ে জিজ্ঞেস করছো কেন? এই, আমার ভয় করছে। তুমি অন্যরকম ভাবছো না তো? এসব কথা বোধহয় আলোচনা করা ভালো নয়। আরে কিছু ভয় নেই, এর মধ্যে খারাপ কি আছে? আমি জানি এরকম হয়, আমারও এরকম অভিজ্ঞতা আছে। তোমার? বলো না। সব বলবো না, একটুখানি শুনলেই তুমি বুঝে নিতে পারবে। কিন্তু তুমি রাগ করবে না বলো, আমার গা ছুঁয়ে বলো। জানো তো আমি তোমায় কত ভালোবাসি। ভালোবাসোই তো সব। তাছাড়া এইসব 2-1টা ব্যাপারের জন্যই ভালোবাসা আরও তীব্র হয়। জানি, তোমারটা বলো। আমারও ধারণা মেয়েটাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ দুপুরে আমার পাশের টেবিলে রমেশবাবুর সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছিল। বুড়োটে চেহারা, মাথার চুল প্রায় সব পাকা, চোখের কোণে কালি। আমি ভদ্রলোককে চিনতে পারিনি, কিন্তু তিনি হঠাৎ আমাকে দেখে বললেন, রঞ্জনবাবু, আমায় চিনতে পারছেন না? আমি প্রণবেশ রায়, অমিতার স্বামী। কোন অমিতা? তোমার বৌদির মুখে যার নাম প্রায় শুনি। তোমাদের বাড়িতে একসময় খুব আসতো যখন তোমরা এলাহাবাদে থাকতে। হ্যাঁ, সেই অমিতার স্বামী প্রণবেশের এই চেহারা। ঝকঝকে উজ্জ্বল চেহারা ছিল প্রণবেশ রায়ের। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে?
কি শুনলাম জানো? 2 মাস আগে অমিতা মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, কি যেন অপারেশন করতে গিয়ে। কিন্তু আর কিছু শোনার আমার ইচ্ছে হয়নি। আমি এক মুহূর্তের জন্য সমস্ত পৃথিবীটা শূন্য দেখছিলাম। অমিতা বলেছিল এখনও সময় হয়নি। মনে হলো আর কখনো সময় হবে না। কিসের সময় বলবো, এইটুকু বলে আর থামা যায় না। বলো, আমি অন্য কিছু ভাববো না। অমিতার সঙ্গে আমার খুব ভাব ছিল ছেলেবেলায়, যেরকম ভাব থাকে। এলাহাবাদে আমরা দুজনে একসঙ্গে থাকতুম। আমার তখন বয়স 23, অমিতার 21। তুমি রাগ করো না লক্ষ্মীটি। অমিতাকে আমি চুমু খেয়েছি, এমনকি বুকেও। তারপর একদিন দশেরার সময় রায়বাহাদুরগঞ্জে সারা রাত যাত্রা হবে। বাড়ি শুদ্ধ সবাই আমরা গিয়েছিলাম। কিন্তু মাঝরাত্রে অমিতা আর আমি চুপি চুপি ফিরে এসেছিলাম। আমাদের বাড়ি ফাঁকা বাড়ি, জানি ভোরের আগে কেউ ফিরবে না। আমরা ছাদে গিয়ে বসেছিলাম চাঁদের আলোয়। অজস্র চুমু আর আদর। শেষ পর্যন্ত আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমি অমিতার শাড়ি খুলে ফেলেছিলাম। অমিতা তখন বলে উঠেছিল, না না, ওই সময় অনেক মেয়েই মাথা ঠিক রাখতে পারে না। শেষ পর্যন্ত এসে মেয়েরা পাগলের মতো হয়ে যায়। তোমাকেও তো। তারপর কি? তারপর আমার কিন্তু মাথা ঠিক ছিল না। আমি জোর করে শাড়ি খুলে অমিতা তবু বাধা দিয়েছিল। না না, আমি বলেছিলাম কেন কেন? অমিতা বলেছিল এখনও সময় হয়নি। সময় হয়নি? আমি জিজ্ঞেস করেছিলাম সময় কবে আসবে? অমিতা বলেছিল তা জানি না, কিন্তু এখন সে সময় নয়। তারপর আর কিছু না। সে রাত্রে আমরা চুপচাপ পাশাপাশি শুয়েছিলাম। অমিতা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, রাগ করো না, রাগ করো না। অমিতাকে তুমি বিয়ে করলে না কেন? অমিতার সঙ্গে আমার বিয়ে হওয়া সম্ভব ছিল না। সব ব্যাপারটা বলার দরকার নেই। অনেক পারিবারিক বন্ধন ছিল। তাছাড়া আসল ব্যাপার কি, আমি এলাহাবাদ থেকে চলে আসার পরই অমিতার সঙ্গে আমার সম্পর্কটা আস্তে আস্তে আলগা হয়ে আসে। আমি যখন রাজনীতি নিয়ে খুব মত্ত হয়ে উঠেছিলাম, অমিতার সব চিঠির উত্তর দেওয়া হতো না। এলাহাবাদ থেকে অমিতা আমার জন্য ওই লাইটারটা পাঠিয়েছিল। তারপর অমিতার জীবনে এলো প্রণবেশই অমিতাকে সত্যিকারের ভালোবাসত। অমিতা মরার পর ও যখন বুড়ো হয়ে গেছে, আমি তো অমিতাকে ভুলেই গিয়েছিলাম। শুধু মাঝে মাঝে মনে পড়ত এখনও সময় হয়নি। জীবনে সেই চরম আনন্দ পাওয়ার ব্যাপারটা বাকি আছে। অমিতার সঙ্গে নয়, আমি সে কথা ভাবিই না। কিন্তু ওই যে না পাওয়া। এ কি মণি, তুমি কাঁদছো? মণি। না, কাঁদিনি। হ্যাঁ, তোমার শরীর কেঁপে কেঁপে উঠছে। মণি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কি নিষ্ঠুরের মতো বললুম? না, আমি কাঁদিনি। লক্ষ্মী সোনা, কেঁদো না। আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে। তুমি বিশ্বাস করো, অমিতার জন্য আমার কোনো দুর্বলতা ছিল না। শুধু ওই না পাওয়াটা মনে হয় ওইটাই শ্রেষ্ঠ। রতনের সঙ্গে যেমন তোমার, আমি তোমাকে জীবনে যতবারই চুমু খাই, তবু তোমার নিশ্চয়ই মনে হবে চুমুটা তুমি পাওনি। মণি, এরা অনেকটা শহীদের মতন। এই রতন কিংবা অমিতা, আমাদের প্রথম জীবনে এরা আসে, তারপর একটা অতৃপ্তির চিহ্ন রেখে সরে যায়। যত সুখী তারপর জীবনে পাই না কেন, তবু সেই অতৃপ্তিটা থেকেই যায়। তাতে আমাদের উপকারই হয়। আমাদের সুখবোধে কখনো ক্লান্তি আসে না। মনে হয় আরও কি করে সেই না পাওয়াটাকে ছাড়িয়ে যাব। এই কথাটাই তোমাকে বোঝাতে চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছি, তবু মনের মধ্যে কেমন যেন। না লক্ষ্মী সোনা, আমার কাছে এসো। এই তো এসেছি। না, আরও কাছে, একেবারে বুকের মধ্যে। এই তো, আমাকে জড়িয়ে ধরো, খুব শক্ত করে জড়িয়ে ধরো। আমাকে আর কখনো ছেড়ো না। তোমাকে কোনো দিন ছাড়বো না। বন্ধুরা, গল্পটি এতক্ষণ কেমন শুনলেন? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।